প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেরি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন ইফেল ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা কথা বলার চেষ্টা করব সার্বিক করোনা পরিস্থিতি। আমরা জানি যে সারা বিশ্বব্যাপী যে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ চলছে এবং তার সাথে সাথে সংক্রমণের মাত্রা বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে। আমরা দেখছি বাংলাদেশেও সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে, মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে এবং সার্বিক এই পরিস্থিতিতে আসলে আমাদের করণীয় সচেতনতা এবং বিশেষ করে মাস্ক পরিধানের উদাসীনতা নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত সাবধান করা হচ্ছে মাস্ক পরিধানের জন্য সকলে আমরা এগিয়ে আসি, কারণ সকালে আসলে একার পক্ষে আসলে এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয় এবং ভ্যাকসিন নিয়ে আলোচনা রয়েছে সারা বিশ্বব্যাপী এখন এই আলোচনা। সেই সাথে সাথে আমাদের সার্বিক চিকিৎসা ব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টা সামনের দিনগুলোতে কেমন হবে সেগুলো নিয়েও আমরা অনেক আলোচনা করছি। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ, প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। সেই সাথে আমাদের সাথে ওয়েবিনারে সংযুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিভিসি নিউজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা স্টুডিও থেকে আলোচনা শুরু করতে চাইব অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ স্যারের কাছ থেকে। স্যার, আমরা জানি যে সারা বিশ্বব্যাপী সেকেন্ড ওয়েভের যে মাত্রাটি হচ্ছে এই মুহূর্তে আসলে এটি অনেক বেশি আলোচনার বিষয়। সংক্রমণের ঝুঁকি বাড়ছে, মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের অবস্থানটা আমরা জানি, গত ২৪ ঘন্টায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং বৈশ্বিক অবস্থাটিও আমরা সকলে জানি। প্রথমে একটু সেই অবস্থানটি যদি দর্শক উদ্দেশ্যে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটা বললেন যে আজকেও ৩৬ জন মারা গেছে, গতকালকেও একটু কম ছিল, তার আগের দিনে কিন্তু ৩২ জন, তার আগে ৩৯ জন। গত কয়েকটা দিনে দেখলাম যে মৃত্যুর মিছিলটা একটু বেড়ে যাচ্ছে আর কি। করোনার মৃত্যুর সাথে সাথে আবার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যু তো আমরা দেখলাম, তাই না? যে আলী জাকির ভাই মারা গেলেন, বিশিষ্ট ফুটবলার খেলোয়াড়, আপনি জানেন ম্যারাডোনা মারা গেলেন, তাই না? ম্যারাডোনা আরও বেশ বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে আমরা হারালাম। এছাড়াও আরও কয়েকটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দেশে তো একটা পর একটা দুর্যোগ চলছেই। বস্তিতে আগুন লাগলো, অনেকগুলো ঘর পুড়ে গেলো, মানুষ নিঃস্ব হলো। তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন, বিশেষ করে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ম্যারাডোনার কথা বললাম, আলী জাকির ভাই বললাম, আমাদের ১০৪ জন ডাক্তার মারা গেছে এবং অনেক বিশিষ্ট ব্যক্তি। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইদানিং আবার হঠাৎ করে ওই গত কয়েকটা দিন দেখছি আমরা সংক্রমণের ঝুঁকিও কিন্তু বেড়ে যাচ্ছে। হাসপাতালে কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে বলতে পারেন, রুগীতে শয়লা, ICU ভর্তি, ভেন্টিলেটর ভর্তি। তো যাই হোক, তো আমি যারা যারা ওই করোনার সংক্রমণে ভুগছেন, মৃত্যুর সঙ্গে রয়েছেন, তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করি। আপনি যেটা বললেন ওইটা দিয়েই শুরু করি। দ্বিতীয় ঢেউয়ের কথা বলছেন আর কি, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী বলছে আর কোনো কোনো দেশে নাকি তৃতীয় ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ মানেটা হলো প্রথম যদি মানে বাড়তে থাকে আবার কমে আসে, তো মিনিমাম ধরুন 5%-এর নিচে কমে আসে, তারপর যদি আবার বাড়তে থাকে, তখন কিন্তু আমরা দ্বিতীয় ঢেউ বলি। তো শুরুতে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের কিন্তু 20, 22, 23% পর্যন্ত কিন্তু হয়ে 24, 25 হাইয়েস্ট উঠে গেছিলো। তারপর কিন্তু কমে আসলো 10, 11, 12 এরকম হয়েছে। একেবারে 5-এর নিচে কিন্তু আসে না, কম ছিল, তাই তো? এখন আবার গত কয়েকটা দিন বা এক সপ্তাহের মতো বা কিছুদিন যাবৎ বাড়তেছে, তাও হয়তো 13, 14 এরকমই উঠানামা করছে। তো এখন এটাকে অনেকে দ্বিতীয় ঢেউ বলে না, অনেকে তো বলতে আমাদের প্রথম ঢেউ শেষ হয় নাই, কারণ আমাদের নর্মাল দিকে তো আসে নাই। প্রথম ঢেউ হয়তো চলছে, একটু কম ছিল, আবার বেড়েছে। তারপরও আমরা কিন্তু দ্বিতীয় ঢেউ বলতে চাচ্ছি না, আমাদের আর কিছু ওয়েট করতে হবে। যদি এরকম রেটে, এই রেটে বাড়তে থেকে আরও বেশি হয়, 1.5 গুণ 2 গুণ বেড়ে যায়, বা 3-4 সপ্তাহ পরে যদি আবার আগের পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আসলে এটাকে দ্বিতীয় ঢেউ বলা হবে আর কি। তো আমরা যদিও দ্বিতীয় ঢেউ বলতে চাচ্ছি না, তো আলামত যেগুলো দেখা যাচ্ছে তাতে মনে হয় যে দ্বিতীয় ঢেউ কিন্তু হতেও পারে। বিশেষ করে তো আমরা সবাই কিন্তু, বিশেষ করে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা আমরা ডাক্তার, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু বলছেন যে সামনে শীত, হয়তো সংক্রমণের ঝুঁকি বাড়বে, দ্বিতীয় ঢেউ আমাদের আসতে পারে, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমনই মূলত জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিন্তু কথাগুলো বলছেন। কথা তো একদম যথার্থ, সত্য, এবং এটা আসলে তো অস্বীকার করার উপায় নাই যে আমরা ওই রকম একটু দেখতে পাচ্ছি। কারণ শীত তো করার নাড়ছে, বিশেষ করে গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর শীত এখন পড়েই গেছে অলরেডি। ইভেন শহরেও তো শীতের আলামত দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু সংক্রমণটা কিন্তু একটু বেড়েও চলছে। আবার সংক্রমণ যত বাড়বে, মৃত্যুর ঝুঁকি কিন্তু তত বাড়বেই। সুতরাং একটু এই ঘটনাগুলো বা কয়েকদিনের সংক্রমণের ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি বা মৃত্যুর হার বেড়ে যাওয়া, সবগুলোই কিন্তু আমাদেরকে অনেকটা আতঙ্কগ্রস্ত করে কিন্তু তুলছে আর কি।
এতে কোনো সন্দেহ নেই। যদিও আমার যেটা মনে হয় জনগণের মধ্যে কিন্তু এই আতঙ্ক ভাব নাই। অন্তত রাস্তাঘাটে চললে জনগণ, আমার তো মনেই হয় না জনগণ কেউ মনে করে। হাটে বাজারের অবস্থা দেখি, মার্কেটের অবস্থা দেখি, গণপরিবহনের অবস্থা দেখি, ইভেন অনেক তো মিটিং, মিছিল, মিটিং এগুলো তো হচ্ছে, তাই না? গণপরিবহনে কি বাসে তো একেবারে জায়গা না, আগের মতো সব চলছে আর কি। ইভেন হাসপাতালে যদি আপনি আউটডোরে যান, কারণ আমি হাসপাতালে যে কোনো কারণে আমি হাসপাতালে কাজ দিয়েও গেছি বা আসছি, আউটডোরে গেছি আমি, মানে চিন্তাই করা যায় না আমার গায়ের উপরে গা দিয়ে এমন ভিড়, করোনা বাংলাদেশে আছে নাই, মানুষের মধ্যে করোনাটা বিশ্বাসও নাই, চিন্তা করে এমনকি এমন লোক অনেকে তো কমেন্টও করে, বিশেষ করে শহরে, ঢাকার শহর ধরেন বা যে কোনো শহরে তো কিছুটা মনে করে। গ্রামের অবস্থা তো মানে করোনা আছে বলে মানুষ বিশ্বাসও করে না, মনেও করে না, যা হয় হবে, আল্লাহ যা করে তাই হবে, এরকম একটা ভাব রয়ে গেছে আর কি। তো এটা অনেকটা গা ছাড়া ভাব কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। এবং সেটাই আমি যদিও মনে করি যে শীতে হয়তো বাড়তেও পারে, নাও বাড়তে পারে, আমি মনে করি শীতে সংক্রমণের ঝুঁকি যতটা না হবে তার চেয়ে ঝুঁকি বেশি হলো এই যে জনগণের যে একটা অসচেতন ভাব, উদাসীনতা, শৈথিল্য বা গা ছাড়া বা ড্যাম কেয়ার ভাব, এইটা মনে হয় আমাদেরকে কিন্তু অনেকটা মানে ভাবিয়ে তুলছে বলতে পারেন, যে এতে হয়তো সংক্রমণের ঝুঁকিটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। এটাই মনে হয় বারবারই সরকারের পক্ষে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলা হচ্ছে। আমরা যদি সচেতন না হই, আসলে কঠোর হয়ে কতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সেটাই বলছে। হ্যাঁ, এটি একটা আমরা ঝুঁকির মধ্যে কিন্তু যাচ্ছি। শীতকালে কিন্তু বাড়তেই পারে, অনেকে প্রশ্ন করেন শীতে বাড়বে, কেন বাড়বে, নাও বাড়তে পারে। হ্যাঁ, না বাড়লে তো ভালোই, কিন্তু ঝুঁকি তো একটা রয়েই গেছে। কারণটা হলো যে শীতে মানুষের এমনি সাধারণ কিছু রোগ কিন্তু বাড়ে, নিউমোনিয়া হয়, সর্দি কাশি হয়, তাই না, জ্বর হয়, টনসিলাইটিস হয়, এগুলো তো কমন শীতকালে, তাই না, হতেই পারে। কিন্তু আর যে কোনো ভাইরাস রোগ কিন্তু হয়, বিশেষ করে বাচ্চারা, বয়স্ক, তাদের ঝুঁকির মধ্যে থাকে। তো করোনা তো এটা একটা ভাইরাস, সুতরাং সেই হিসেবে কিন্তু বাড়তেই পারে। আর চায়নাতে যখন শুরু হয় তখন কিন্তু প্রচন্ড শীত ছিল, যদিও সাইন্টিফিক্যালি প্রুভ না যে শীতেই বাড়বে তা না, কারণ গরমের দেশেও তো হচ্ছে, আমাদের দেশে যখন গরম তখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না, কিন্তু মাত্রাটা বাড়তে পারে, এই একটা সংখ্যা আছে। আরেকটা হলো যে শীতকালে ধরেন এমনিতেও বাতাসের আর্দ্রতা কমে, তারপরে বায়ু দূষণ হয়, বায়ু ধুলাবালি এগুলো তো বেশি হয়, তাতে করোনার ঝুঁকি বাড়তে পারে। আর শীতকালে তো আমাদের সবারই তো শীতের জন্য আমরা দরজা জানলা বন্ধ করে রাখি, কিন্তু এই ভেন্টিলেশনটা কমে যায়, বদ্ধঘর হলে সেখানে কিন্তু করোনার ঝুঁকিটা কিন্তু বেশি থাকে। সুতরাং ঝুঁকি একটা রয়ে গেছে। আরেকটা কারণে আমাদের বলা উচিত, শীতকালে কিন্তু মানুষের জনসমাগম বিভিন্ন কারণে বাড়ে। এই সময় আমরা ছুটিতে যায়, পর্যটকের সংখ্যা বাড়ে, বিয়ে শাদী হয়, সেমিনার সিম্পোজিয়াম হয়, মেলা বসে অনেক জায়গায়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই ধরনের কার্যক্রম কিন্তু শীতকালে অনেক বেশি হয়। তাতে হচ্ছে জনসমাগম বাড়বে, আমরা তো বলি ঝুঁকিটা কিন্তু বাড়তে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক থাকার কোনো বিকল্প নাই। স্যার, আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে সংযুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। অনেকক্ষণ ধরে শুনছিলেন মঞ্জুরুল ইসলাম, আপনি শুনছিলেন এই যে উদাসীনতা, বিশেষ করে স্যার সর্বশেষ যেটি বলছিলেন যে আমরা দেখছি যে সমুদ্র সৈকতগুলোতে কোনো বালাই নেই মানুষের মাস্কের পরিধান করার, প্রচণ্ড মানুষের ভিড়, জনসমাগম বাড়ছে, গণপরিবহন, মার্কেট, হাটে বাজারে করোনা আছে বলে আসলে মনেই হয় না। এই যে উদাসীনতা, সেটি আমাদেরকে কতটুকু বিপদগ্রস্ত করছে? আমরা কি সেই জায়গায় সজাগ আছি? ধন্যবাদ আপনাকে। আমরা সজাগ নাই। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং বিশেষজ্ঞ মানুষ ডাক্তার আব্দুল্লাহ যেভাবে বললেন, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ উনি নিজে বিশেষজ্ঞ হলেও সাধারণ মানুষের সাথে চলাফেরা করেন, তাদের প্রতিদিনের খোঁজ খবরগুলো রাখেন এবং দেখেন যে কি করা। উদাসীনতা হচ্ছে, এটা বাস্তবতা। কেন হচ্ছে? দুই কারণে হয়। আমি গণমাধ্যম কর্মী হিসেবে বলবো, একটা মানুষ উদাসীন হয় যখন খুব জানে, নিজে সচেতন, নিজের সম্পর্কে কনফিডেন্ট যে না, আমি আক্রান্ত হব না। আরেকটা হচ্ছে যখন না জানে। দুই কারণে, দুই এক্সট্রিমের কারণে মানুষ উদাসীন হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যেটা, যে প্রথমে মনে হচ্ছিল যে আমাদের লোকজন একদম জানে না, কিন্তু বাংলাদেশে গণমাধ্যম যতটা সক্রিয়, গণমাধ্যমে এই যে ডক্টর আব্দুল্লাহ স্যারের মতো একজন বর্ষিয়ান চিকিৎসক মধ্যরাতে এসে জনগণকে সচেতন করবার জন্য যেই বার্তা দিচ্ছেন, তার মধ্য দিয়ে বোঝা যায় উনি সহ চিকিৎসক সমাজের সকলে, বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, সকলে মিলে কিন্তু বলবার চেষ্টা করছেন যে আমাদের সতর্ক হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণা খুব চলছে, মাস্ক হচ্ছে, মাস্ক ইজ ভ্যাকসিন, ডিস্টেন্সিং ইমিউনিটি, হ্যান্ড ওয়াশ ইজ দ্য মেডিসিন।
মানে যতক্ষণ পর্যন্ত এই যে এখনো পৃথিবীর আমরা প্রায় 6.5 কোটি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে, এই জায়গায় আমরা এখন পর্যন্ত ভ্যাকসিন হবে, আসছে এরকম জায়গায়। তো ফলে সেই জায়গায় এখন পর্যন্ত মাস্ককেই ভ্যাকসিন হিসাবে নেওয়ার কথা ডাক্তার ফাউচি বলছেন, আব্দুল্লাহ স্যাররা বলছেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবং ডিস্টেন্স করে নিজের ইমিউনিটি তৈরি করা এবং হ্যান্ড ওয়াশের মধ্য দিয়ে ঔষধের মতো করে কাজ করা, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসছে এটাই আমাদের একমাত্র প্রতিষেধক। কারণ আমরা আক্রান্ত হলে পরে কি হয় এর বার্তা কিন্তু আপনারা আমরা সকল গণমাধ্যমে প্রচার করছি। আক্রান্ত হলে পরে নিশ্চিত কোনো ঔষধ কিন্তু এখনো চিকিৎসকরা বলেন না যে এই ওষুধ দিলেই শতভাগ নিশ্চিত যে উনি ভালো হয়ে যাবেন। ফলে সেই জায়গায় আমরা যাতে আক্রান্ত না হই সেই জায়গাটাই আমাদের যাওয়া দরকার। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, আমি যেটা বললাম একটা হলো না জানার কারণে অজ্ঞতা, আরেকটা অতি জানা। এই যে ভ্যাকসিন চলে আসছে এইরকম একটা প্রচারণা আবার আমরা গণমাধ্যমে এমন ভাবে করছি, আমার ধারণা এতেও কিছু মানুষ উদাসীন হয়ে গেছে। তাদের ধারণা ভ্যাকসিন তো চলে আসছে, আমি এখন আক্রান্ত হলেই কি হবে, তা আমি তো ভালো হয়ে যাব। কিন্তু বাস্তবতা হচ্ছে, ডক্টর আব্দুল্লাহ আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি, বাংলাদেশ সহ পৃথিবীর উন্নত দেশগুলো আগামী 1 বছরের মধ্যে তাদের সকল নাগরিককে ভ্যাকসিন দিতে পারবেন এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারছে না। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি চেষ্টা করবেন পর্যায়ক্রমে সকলকে দিতে, যদিও জাস্টিন ট্রুডো বলেছেন সেপ্টেম্বরের মধ্যে তার দেশের নাগরিকদের দিবেন। আমরা জানি যে কানাডা বড় দেশ হলেও তাদের নাগরিক সংখ্যা অনেক কম, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমরা সিরাম ইনস্টিটিউটের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে সরকার যেই কন্ট্রাক্টটি চুক্তিটি করেছেন তাতে 3,000 ডোজ আসবে, 3 কোটি ডোজ আসবে, 1.5 কোটি মানুষ পাবে এবং সেটা পর্যায়ক্রমে আসবে। তার মানে 6 মাসে যেদিন থেকে আসা শুরু হবে তার 6 মাসের মধ্যে এগুলো এসে পৌঁছাতে পারে। এই বাস্তবতায় আমাদের 16 বা 17 কোটি মানুষকে আমরা 1 বছরের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিতে পারবো এর কোনো নিশ্চয়তা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা কেন উন্নত দেশও দিতে পারছে না। এই জায়গায় আমার মনে হয় আমরা এবং ডক্টর আব্দুল্লাহ স্যার সহ যারা কথা বলছেন তারা যদি পরিষ্কার করে বলে দেয় যে ভ্যাকসিন পৃথিবীতে চলে আসার মানে এই না যে পৃথিবীর 600 কোটি মানুষ প্রত্যেকে ভ্যাকসিন 1 বছরের মধ্যে পেয়ে যাবে। এটার যে WHO এক ধরনের নির্দেশনা অনুযায়ী কারা শুরুতে পাবেন, চিকিৎসক সহ সম্মুখ যোদ্ধারা, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরপরে যারা বয়োবৃদ্ধ মানুষ, তারপর যারা আক্রান্ত, এরপরে সাধারণ মানুষ যারা এখন অবহেলা হেলাফেলা করে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার থেকে শুরু করে কুয়ালালামপুরের বিচে অথবা বিভিন্ন দেশে বিদেশে, তাদের এটুকু জানা দরকার যে আমি ভ্যাকসিন আসলেই পাচ্ছি না। ফলে সেই কারণে আমার শারীরিক সুস্থতা আমাকেই নিয়ন্ত্রণ করতে হবে নিজের সুরক্ষার মধ্য দিয়ে। ফলে এই সুরক্ষাটা যদি আমি নিজে সচেতন না হই কেউ আমাকে বাধ্য করে করতে পারবে না। পৃথিবীর কোনো উন্নত দেশেই কিন্তু বড় বড় টাকার জরিমানা করেও সেখানে নিশ্চিত করা যায়নি। আমাদের এখানে যদিও প্রশাসন কঠোর হয়েছে, খুলনা মডেলকে আমরা সারা দেশ ফলো করার চেষ্টা করছেন, আমাদের আব্দুল্লাহ স্যাররা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, মন্ত্রী পরিষদের নির্দেশনা আছে, কিন্তু আমি মনে করি সচেতনতাই একমাত্র প্রতিষেধক। আমরা ব্যক্তিগতভাবে যদি সচেতন হই তাহলে আমাদের আক্রান্তের সংখ্যা এখনো পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম, সেটাকে আমরা ধরে রাখতে পারবো। তাহলেই কেবলমাত্র আমরা সুস্থ নাগরিকরা আগামী দিনে এই মহামারীর যে কেলেঙ্কারি সেটা থেকে নিজেদেরকে সমৃদ্ধ করে ভবিষ্যৎ সুস্থ জীবন যাপন করতে পারবো। জি, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম আপনাকে। আমরা আবারও ডক্টর আব্দুল্লাহ স্যারের কাছে ফিরতে চাই। স্যার, এই যে মাস্ক এখন পর্যন্ত যত সুখবরই হোক সকলেই এক বাক্যে স্বীকার করছেন যে মাস্কই হচ্ছে আমার প্রধান প্রতিষেধক। যতই আমরা ভ্যাকসিন নিয়ে হই হুল্লোড় করি না কেন, এবং ভ্যাকসিন যেটা মঞ্জুরুল ইসলাম সাহেব বলছিলেন প্রতিনিয়ত আলোচনা হচ্ছে ভ্যাকসিন আসলেই কারা পাবে, প্রাধান্য কারা পাবে, কতটুকু আসবে, প্রায়োগিক ব্যাপারটি কেমন রয়েছে, এবং যে পরিমাণ তাপমাত্রা এটির জন্য প্রয়োজন সেটি আমাদের সক্ষমতা আছে কিনা, নানা বিষয় রয়েছে। সেই জায়গাটায় আপনার মতামত শুনবো। না, ধন্যবাদ। প্রথম কথা হলো যে মঞ্জুরুল ইসলাম ভাই কিন্তু সুন্দর করেই বলছেন ভ্যাকসিন সম্পর্কে কি মানে কীরকম, কবে আসবে, কত লোক পাবে, প্লাস আসলে ভ্যাকসিন যে সব কিছু না এটা কিন্তু উনি ক্লিয়ার করে বলছেন। আমি একটা কথা বলতে চাচ্ছি, ভ্যাকসিন এখন পর্যন্ত ভ্যাকসিন সম্বন্ধে আমরা যেগুলো তথ্য পাচ্ছি এখনও কিন্তু বলতে পারেন যেগুলো কোনোটা অ্যাপ্রুভড হয় নাই। তো এখনও অ্যাপ্রুভড হবে, WHO সেটা অ্যাপ্রুভ করবে, তারপরে প্রোডাকশনে যাবে, তারপরে কবে আসবে। বিশেষ করে আমাদের 17 কোটি লোক,
একবারে তো কেউ দিতেও পারবে না, এটা তো অস্বীকার করে তার জন্য কতটুকু ডোজ প্রয়োজন, কতবার দিতে হবে, ইভেন যে হ্যাঁ সেটাও বলছি আমি, কত ডোজ তারা তো বলছে 2টা, কিন্তু আসলে কতদিন প্রোটেকশন দেবে, এটা কি বছর বছর নেবেন না 6 মাস পরে নেবেন, এগুলো কিন্তু ক্লিয়ার না কোনোটাই। আর কতটুকুই বা কার্যকর হবে সেটাও কিন্তু শিওর না। তারা বলছে, যেমন মডার্না বলছে ফাইজার 95% কার্যকরী, ইভেন অক্সফোর্ড একদম বিভ্রান্তিকর তথ্য কিন্তু আসছে, আপনি আজকে মিডিয়াতে দেখবেন অক্সফোর্ড কিন্তু তারা আবার নতুন করে ট্রায়াল দিবে, তারা বলছে হাফ ডোজ দিয়ে 90% অ্যান্টিবডি সক্ষমতা পেয়ে গেছে, ওর ফুল ডোজ দিয়ে পেয়েছে 65%। এইটা তো টোটালি এটা বিভ্রান্তিকর। এখন তারা বলছে এই ভুল হয়েছে, এত বড় একটা ট্রায়াল, এত বড় ইম্পর্টেন্ট যে এই ভুল করলো, এটা কি কেউ মানতে পারবে? তার মানে এই যে বিভ্রান্তিগুলো কিন্তু রয়ে গেছে আর কি। সুতরাং আমরা তো এখনো ক্লিয়ার না ভ্যাকসিন কবে পাবো এবং এটা আসলে কতটুকু প্রোটেকশন দিবে, অ্যাটল দিবে কিনা। তারপরেও আমি বলবো ভ্যাকসিনের অল্টারনেটিভ, মঞ্জুরুল ইসলাম ভাই শিকার উনি বলছেন এই কথাগুলো, আমি একটা কথা বারবার বলি, উনিও বলছেন আমি বলছি 3টে কাজ আমাদের করে যেতেই হবে। কম্পালসারি হলো মাস্ক পরতে হবে, ঘরের বাইরে গেলেই যেন আমরা মাস্ক পরি, মাস্ক ছাড়া যেন কেউ বাইরে না যাই। দ্বিতীয় হলো হাত ধোয়ার চর্চা বা স্যানিটাইজার ব্যবহার করা, এইটার চর্চাটা চালু রাখা। তৃতীয়টা হলো শারীরিক দূরত্বটাকে মেনটেন করা। এই 3টে কাজকে আমাদের ভ্যাকসিনের অল্টারনেটিভ হিসেবেই ধরে রাখতে হবে এবং চালিয়ে যেতে হবে। শুধু তাই না, ইভেন যদি আমরা ধরুন ভ্যাকসিন পেয়েও গেলাম, কবে পাবো আমরা জানি না, সারা দেশের মানুষ কিন্তু পাবে না একসাথে, এটাও সত্য, এবং এটা সম্ভাবনা পর্যায়ক্রমেই পাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে ভ্যাকসিন পেয়ে গেলেও এটা যে গ্যারান্টি করতে দেবে সেটা কোনো সিওরিটি নাই। ভ্যাকসিন পাওয়ার পরেও কিন্তু আমাদের এই 3টে কার্যক্রম চালিয়ে দিতে হবে, অর্থাৎ মাস্কের ব্যবহার ভ্যাকসিন পাওয়ার পরেও চালিয়ে দিতে হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে, শারীরিক দূরত্ব মেনটেন করতেই হবে। সো এগুলো যদি আমরা না করি তাহলে তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। আমাদেরকে মনে রাখতে হবে আমার নিজেকে সচেতন যদি আমি না হই, আমার নিজের নিরাপত্তা, আমার সুরক্ষা আমার কিন্তু নিজের হাতেই। আমি যদি আক্রান্ত হই তাহলে আমার পাশে তো পরিবার পরিজন, বাপ মা ছেলে মেয়ে ভাই সবাই তো আছে, আমার দ্বারা তাদের মধ্যে আক্রান্ত হবে এবং তারা পাড়া প্রতিবেশী আক্রান্ত হবে, গ্রামে মহল্লায় ছড়ায়, এইভাবে সারা দেশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমি যদি আমার ব্যাপারে সচেতন না থাকি, আমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে তো এই সংক্রমণের ঝুঁকি থেকে আমরা তো বাঁচতে পারবো না। এবং সংক্রমণ যত বাড়বে মৃত্যুর ঝুঁকিও তো তত বাড়তেই থাকবে। কারণ হঠাৎ করে কয়েক ভালো ছিল, কিছুটা ভালো না উন্নতি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই আমাদের বা জনগণের যে উদাসীনতা বা শৈথিল্যভাব, এটি কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিছে আমাদেরকে। অনেকে মনে করেন ভ্যাকসিন আসলে আর তো দরকার পড়ে, কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভ্যাকসিন তো আসুক তো প্রথমে, তারপরে না দেখা যাবে, তাই না? এমন ধরনের যে 3 কোটি ডোজ একটা চুক্তি কিন্তু হয়ে গেছে ভ্যাকসিনগুলোর সাথে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট, তাই না? 3 কোটি মাপ পাবে কিন্তু 1.5 কোটি লোক, তাও কবে দেবে? যেহেতু আমরা অক্সফোর্ডের সঙ্গে চুক্তিটা যেটা ছিল, তারা তো আবার ট্রায়াল দিবে, তার মানে আমরা তো সহসা ভ্যাকসিন পাচ্ছি না। আচ্ছা, আরও ধরুন আর 2-1টা ভ্যাকসিনের কথা বলি, যেমন মডার্না যদি বলেন, এটা আবার সংরক্ষণের কিন্তু ঝামেলা, -70 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, সেই সক্ষমতা কিন্তু আমাদের নাই। ওই 70 টেম্পারেচারে মানে কোল্ড চেন যেটাকে বলে, এইটা আনতে গেলে কত হাজার কোটি টাকার ওইটা আনতে হবে, আনবে, তারপরে সংরক্ষণ হবে, তারপরে দিবে। তেমন মানে এটাকে আমি মনে করি সম্পূর্ণ অবাস্তব। ফাইজারটাও কিন্তু অবাস্তব, ওই টেম্পারেচার কিন্তু মেনটেন হবে না। আমাদের দেশে যেগুলো ভ্যাকসিন মেনটেন করা যায় 2 থেকে 8 ডিগ্রি, এটা একমাত্র আশাপ্রদ যেটা আমি মনে করি এখনও অক্সফোর্ডের টিকাটা কিন্তু এটাতে সম্ভব এই টেম্পারেচারে, এবং তুলনামূলক এই অক্সফোর্ডে এই টেম্পারেচারটা রাখা যাবে। আরও কয়েকটা চাইনিজটাও বোধহয় এরকমই করা যাবে, রাশিয়াও তারা বলে যে নর্মাল টেম্পারেচারে মেনটেন করতে পারবে। তারপরেও আমি বলবো, আমি যেমন বিভিন্ন সময় একটা কথা বলছি, ভ্যাকসিন আমরা দেই না দিই, ভ্যাকসিন আমাদের কয়েকটা জিনিস শিওর হতে হবে। ভ্যাকসিনটা যেন কার্যকরী হয়, যেটা কনফিউশন অ্যারেজ করছে, এই যে অক্সফোর্ডে যেটা আমরা আশাবাদ দিচ্ছি না, এটা কনফিউশন অ্যারেজ করছে। ভ্যাকসিন কার্যকরী হতে হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হতে হবে, কারণ কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। তৃতীয় হলো জনগণের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে হয়, কারণ যদি দাম বেশি হয়ে যায় তাহলে সাধারণ লোকের জন্য তো মুশকিল হয় কিনা। কারণ যদি সরকার বা বিভিন্ন সংস্থা যেমন কোভ্যাক বা যারা গ্যাভি, তারা যদি বিনা পয়সায় দেওয়া, অনেক দাতার সংস্থা আছে, যদি পেয়ে যায় সেটা তো পরের কথা, কিন্তু যদি কিনতে হয়, আমাদের যদি ক্রয় ক্ষমতার মধ্যে না হয়, তাহলে তো এটাও একটা বিড়ম্বনা হয়ে দাঁড়াবে, তাই না? ইভেন যে অক্সফোর্ডের ভ্যাকসিন, এটা কিন্তু $3-4 দাম পড়বে। গভর্নমেন্ট বোধহয় একটা দাম বোধহয় নির্ধারণ করছে বাংলাদেশি টাকায়, একটা ভ্যাকসিনের দাম 425 টাকা পারবে, 2টা ডোজ লাগবে, বা ধরেন 1000 টাকার মধ্যে হবে। এইটা মনে করি মোটামুটি জনগণের জন্য আমার অ্যাকসেপ্ট, যদি কিনতেও হয় আমার জনগণ কিন্তু নিতে পারবে, এটা সত্য। তবে মডার্নার যে ভ্যাকসিন দাম কিন্তু বেশি, $25 থেকে বোধহয় $37, এটারও তো দাম কিন্তু কম না। ফাইজারটাও কিন্তু এরকমই দাম।
চাইনিজটাও কিন্তু ওদের সংরক্ষণটা ভালো, 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে করা যাবে, কিন্তু সেটার দামও কিন্তু $12-13। ওটা কিন্তু দাম কিন্তু কোনোটাই কম না। তুলনামূলক আমি মনে করি যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা এইটা তুলনামূলক মানে দাম কম এবং যথেষ্ট কার্যকরী বলেই মনে হচ্ছে, কারণ তারা তো বলছে 90% ইফেক্টিভ, কার্যকরী, এবং এটা টেম্পারেচারটা মেনটেন করা সহজ হবে আর কি। কিন্তু প্রবলেম যেটা হলো যে এখন আজকে এই কনফিউশনটা রাইজ করে গেলো যে ওরা নতুন করে আবার ট্রায়াল দিবে আর কি। তো সুতরাং আমাদেরকে ভ্যাকসিনের জন্য আরো মনে হয় কতদিন ওয়েট করতে হবে আমরা কিন্তু বলা যাচ্ছে না। অতএব ঘুরে ফিরে মাস্কের উপরে আমাকে খুব বেশি নির্ভর করতে হচ্ছে। শুধু মাস্ক, 3টা জিনিস হবে, শুধু মাস্ক তো অবশ্যই, এবং হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখা, যদি আমাদের জন্য খুবই কঠিন কাজ, বাস্তবতার কারণে, কারণ মানুষ তার জীবন জীবিকার তাড়নায়, এবং আমাদের মতো এত ঘনবসতিপূর্ণ একটি দেশে তো এটি খুবই চ্যালেঞ্জিং। তারপরে তো চেষ্টা তো চালিয়ে, আমাদের তো গাছ ছাড়া ভাবটা যেন না থাকে, তাহলে তো আমরা এটা একেবারে অসম্ভব কিন্তু না। এবং তার জন্য যেটা করতে হবে, সরকার তো একটা রুল অলরেডি করে ফেলছে, নো মাস্ক নো সার্ভিস। ইভেন আমার দোকান মালিক সমিতি তারা বলছে মাস্ক না নিলে তারা নাকি দোকানে ঢুকতে দেবে না, বিক্রি করবে না। এগুলো কাগজে কলমে না থেকে বাস্তবায়ন যেন হয়, প্রায়োগিক জায়গাটাই যেন আমরা দেখতে পাই যেন হয়, সেই জন্য কিন্তু এটার মানে এরকম পদক্ষেপ নয়। গভর্নমেন্ট কিন্তু অলরেডি এই যে মোবাইল টিম করছে, তাই না, জরিমানা করছে, কিন্তু সেটাই তো সব সমস্যার সমাধান করবে না। সর্বস্তরের জনগণকে আমি মনে করি সম্পৃক্ত করা দরকার। যদি না করতে পারি, জনগণ বলতে জনপ্রতিনিধি বলেন, যে শহরে ওয়ার্ড কমিশনার বলেন, তাই না, শিক্ষক, ছাত্র, যুবক, তারপরে গ্রামে আমাদের যে চেয়ারম্যান মহোদয় রয়েছেন, মেম্বার মহোদয় রয়েছেন, বা ধর্মীয় তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তাদেরকে কিন্তু এখন এগিয়ে আনতে হবে। সম্পৃক্ত করতে পারি, জনগণকে সম্পৃক্ত করি, তাহলে কিন্তু এটা সাকসেসফুল হবে। না হলে তো কাগজে কলমে থাকলে তো এটার বাস্তবায়ন, আমি কয়জনকে জরিমানা করব, কয়জনকে আমি বাধ্য করব, কতটুকু করবে, কি করবে তো জানি না, তাই না। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন আমরা বলছি মাস্কটা বোধহয় এটা বাধ্যতামূলক তো গভর্নমেন্ট করছে, নো মাস্ক নো সার্ভিস, এবং এটা তো মাস্ক তো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে হয়। ইদানিং কিন্তু একটা বাজারে আপনি জানেন হয়তো একটা গুজব কিন্তু শোনা যাচ্ছে, মাস্ক বোধহয় কোয়ালিটি ভালো না, দাম বেড়ে যাচ্ছে, তাই এটা কিন্তু সমস্যা আছে। এই ব্যাপারেও কিন্তু একটু নজর দেওয়া উচিত। আমি মনে করি দেশে কিন্তু অনেক ভলান্টারি অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও বলেন বা দাতা সংস্থা বলেন বা বিত্তবান ব্যক্তি আছেন, তারাও কিন্তু জনগণের মাঝে কিছু কিছু মাস্ক যদি সবাই মিলে বিতরণ করি আমরা, তারা যদি করেন, তাহলে জিনিসটা বোধহয় আরো কার্যকরী হতে পারে, এটা বোধহয় সহজ হতে পারে, বাস্তবায়ন বোধহয় সহজযোগ্য হতে পারে। এই ব্যাপারে একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার কাছে আসবো, আমরা একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে আব্দুল্লাহ স্যার যেরকম বলছিলেন যে সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন নো মাস্ক নো সার্ভিস, কিন্তু জোর করে আপনি নিজেও বলছিলেন যে এটি আসলে একা পক্ষে সম্ভব না। কিন্তু যে উদাসীনতা আমরা দেখছি, আমরা দেখলাম যে করোনার প্রথম দিকে বিশেষ করে সুপার মল বা মার্কেটগুলোতে একটি মেশিন বসিয়ে দেওয়া হলে স্প্রে হচ্ছে, এখন সবগুলো আবার অকার্যকর হয়ে গেছে। গণপরিবহনে ওঠার সময় স্প্রে করার নিয়ম ছিল, সেই বিধানও উঠে গেছে, মাস্ক তো ব্যবহার করছেনই না। এটি কিভাবে আসলে সম্ভব? এবং এই যে সকলের সমন্বয় আমরা হাটে বাজারে যে অবস্থান দেখছি, আসলে সেই জায়গায়, এবং দাম বেড়ে গেছে ইতিমধ্যে, মাস্কের মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে, এই যে এত বেশি হযবরল অবস্থা, সেই জায়গায় আসলে কি করণীয়? আমরা হযবরল থেকে কিন্তু অনেকখানি শৃঙ্খলার দিকে হাঁটতে শুরু করেছি। আমরা যেই অবস্থানে মার্চে ছিলাম গত মার্চ মাসে, সেখান থেকে অনেকখানি এগিয়ে এসেছি। আমরা বলছি যে লোকে মাস্ক পরে না, কিন্তু আপনারা আমরা টেলিভিশনে যে দৃশ্যগুলো দেখাই, আজকাল রাজধানীতে অথবা রাজধানীর বাইরে দেখবেন অধিকাংশ মানুষ কিন্তু মাস্ক পরছে। তবে আবার ধরেন যদি 60-40 বলি, 40% লোক পড়ছে না। এই জায়গায় আমি মনে করি দুটা, আমার আগের কথার সাথে আমি যোগ করতে চাই যে সচেতনতা দরকার। আবার আরেকটা যেটা আব্দুল্লাহ স্যার বললেন যে আইনের একটা প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে, কিন্তু আমি যদি মাস্ক না পরি, এটাকে একটু বাড়িয়ে বলা যে আমাকে অনিরাপদ করলাম এরকম না, আমার পাশের লোকটাকে, আমার পরিবারের সদস্যকেও আমি অনিরাপদ করলাম। সেই জায়গায় আমি আমার রিস্কটুকু নিতে পারি, কিন্তু অন্যকে অনিরাপদ করবার দায়িত্ব তো আমার নিতে পারবো না আমি। সেই কারণে আইনের প্রয়োগ সেখানে নিশ্চিত করতে হবে যে আপনি মাস্ক পরবেন, যদি না পরেন আপনার স্বাধীনতা, যদি আপনি একা ক্ষতিগ্রস্ত হতেন, যেহেতু আপনি অন্যকেও অনিরাপদ করছেন, ফলে আপনাকে বাধ্যতামূলক ভাবে মাস্কটি পরতে হবে। এই জায়গায় আমি মনে করি সচেতনতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, আমরা একেবারে অফিসের পর্দা থেকে শুরু করে শিক্ষক, বুদ্ধিজীবী, দোকান মালিক সকলে যেমন করব, আবার এইটুকু বলা যে আপনি অনিরাপদ
ভাব করার মধ্য দিয়ে আপনি নিজেকে অনিরাপদ করছেন এবং অন্যের জন্য নিরাপত্তার হুমকি হচ্ছেন। ফলে আপনাকে এই আইনটি মানতে হবে, এক। দ্বিতীয়ত, মাস্কের কথা যেটা আব্দুল্লাহ স্যার বললেন, আপনিও বললেন, মাস্কের কোয়ালিটি, মান, দাম, এই জায়গায় আমি বিনীতভাবে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে মাস্ক মানে একটা ওই আগের হেজাবের মতো করে কে কত ফ্যান্সি, কত দামি সার্জিক্যাল মাস্ক পড়তে পারে, N95, এর একটা প্রতিযোগিতা। বিষয়টা কিন্তু এরকম না। চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত অনেকেই বলছেন আপনি একেবারে হাতে তৈরি 3 লেয়ারের কাপড় দিয়ে মাস্ক তৈরি করতে পারেন, যেটা ধুয়ে ধুয়ে পরা যায়। আব্দুল্লাহ স্যার আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি। তাহলে সেই মাস্ক কিন্তু আপনার একই রকমের নিরাপত্তা দিবে। ফলে আমাকে সার্জিক্যাল মাস্ক প্যাকেট, যেটা মানে আগে 200 টাকা ছিল, এটা 1000 টাকা হয়ে গেছে, 50টা মাস্কের দাম, সেই রকম মাস্কের প্রতিযোগিতা আমার যাওয়ার দরকারই নাই। আমি একবার কষ্ট করে নিজে হাতে যদি বানিয়ে নেই, আমি মাঝখানে এই করোনার মাঝখানে একটা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে দেখেছি যে অর্ধেক লোক তারা নিজেরা নিজেদের তৈরি মাস্ক পরে। সেখানে কিন্তু আমাদের মতো এত হাতে ঘাটে মানে অ্যাভেলেবল মাস্ক কিনে নয়, কিনতে পাওয়া যায় না। আমরা প্রথম দিকে যেটা দেখছিলাম যে K95 পিপি পরে ঘুরে বেড়ানো, আমাদের এখানে এই জায়গাটি করা দরকার, এক। দ্বিতীয়ত, যেটা স্যার বলছিলেন যে এই ভ্যাকসিন নিয়ে, মডার্নার ভ্যাকসিন থেকে শুরু করে আজকে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে কোনোটাই কিন্তু 100% নিশ্চয়তা দিচ্ছে না। কেউ বলছে 65, কেউ বলছে 70, কেউ বলছে 94.5, কেউ বলছে 95। 100% কেউ দিচ্ছে না। ধরেন সকলেই বললো 95%, আমি যদি 5% এর মধ্যে পড়ে যাই তাহলে তো আমি অনিরাপদ, আমি মৃত্যুর হুমকির মধ্যে পড়বো। তার মানে হচ্ছে সড়ক দুর্ঘটনায় তো 1% লোক মারা যায়, তার মানে আমরা সকলে মিলে 99% লোক যদি বেপরোয়া গাড়ি চালায় তাহলে তো মৃত্যুর হার শতভাগই হবে। সেই একইভাবে আমরা 95% লোককে নিরাপত্তা দিলেও 5% লোক হুমকিতে পড়তে পারে। সেই কারণে আমাকে মাস্ক পরিধান করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, হাত ধুতে হবে, ইভেন ভ্যাকসিন নেওয়ার পরও, যেটা ডক্টর ফাউচি থেকে শুরু করে আব্দুল্লাহ স্যার সহ সকলেই বলছেন। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা ধরেন $5 থেকে শুরু করে $35, $35 এর মধ্যে ভ্যাকসিনের দাম। আমাদের সকলের ধারণা এরকম একটা ভাব যে আমি ধরেন মডার্নার ভ্যাকসিন যদি আমি টেম্পারেচার দিয়ে আনতেও পারতাম, $35 দিয়ে একবার আমি ভ্যাকসিন নিয়ে কি আমি নিরাপদ হয়ে গেলাম? যেটা আব্দুল্লাহ স্যার বললেন, আমি আবার পুনরুল্লেখ করতে চাই, কতদিন পরে এটাকে আবার নিতে হবে এটাও কিন্তু এখন নিশ্চিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা সকলে জানি এই ভ্যাকসিনটাকে একটা রীতিমতো প্রেসার দিয়ে দ্রুততম সময়ে বের করা হচ্ছে। নর্মালি যে কোনো ভ্যাকসিন করতে 4 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগে, এইটাকে আমরা 1 বছরের মাথায়, 1 বছরও না, 8-9 মাসের মধ্যে জোর করে ট্রায়াল এরর দিয়ে বের করার ব্যবস্থা হচ্ছে, যাতে পৃথিবীর মানুষকে নিরাপদ করা যায়। ফলে এই জায়গায় আমি মনে করি যে ট্রায়াল এররের জায়গাটা বেসাধ্য, যে ভ্যাকসিনটি একবার নিলে আমি নিরাপদ হচ্ছি না। আর আমাদের কাছে, আমরা আমাদের মতো উন্নত দেশ ও উন্নয়নশীল দেশ, আমরা সকলকে এক ধরনের দায় দেই যে সরকার আমাকে ফ্রি ভ্যাকসিন দেবে। ধরেন সরকার ফ্রি দিল, ভ্যাকসিন দিয়ে একবার বেঁচে যাওয়ার মধ্যে তো আপনার বেঁচে থাকা না। করোনার করাল ছবলে আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, আমাকে জীবন জীবিকার জন্য বেঁচে থাকার জন্য সরকারের প্রণোদনা দরকার, সেটা দেবে সরকার, নাকি আমাকে ফ্রি ভ্যাকসিন চিকিৎসার ব্যবস্থা করবে? ফলে আমরা যাতে আক্রান্ত না হই, সেটা যদি আমরা নিজেরা নিজের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, তাহলে সরকারের উপর দায় দিয়ে কিন্তু আমার জীবনও বাঁচবে না, আমার পেটও বাঁচবে না। এই জায়গাটা আমি জোর দিতে চাই। আরেকটা জায়গার কথা বলে আমি শেষ করব। দেখেন, এই ভ্যাকসিন নিয়ে পৃথিবীর উন্নত, উন্নয়নশীল, দরিদ্র সকল দেশ কিন্তু একটা আহামরি সংকটের মধ্যে আছে। যেই সংকটটা দেখেন পৃথিবীতে এর আগে মহামারীর মধ্যে দেখতাম পৃথিবীর এক অঞ্চলে হতো, আরেক অঞ্চলে গিয়ে মানুষ আশ্রয় পেত। এখন একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সকলে আক্রান্ত, এমনকি মহাসাগরের মধ্যে যুদ্ধ জাহাজে পর্যন্ত আক্রান্ত। তার মানে কোন জায়গা, জলস্থল সর্বত্র আক্রান্ত। এই জায়গার মধ্যে আমরা, আমাদের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন প্রক্রিয়া তো ব্যাহত হয়েছেই, আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারকে, সমাজকে, চিকিৎসকদেরকে সহযোগিতা করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নাই। এর পাশাপাশি আমি এইটুকু বলতে চাই, এখন কিন্তু ভ্যাকসিন নিয়ে যেমন বৈজ্ঞানিকরা, চিকিৎসকরা, এর সাথে সংশ্লিষ্ট লোকেরা কাজ করছেন, আবার আরেকটি রাজনীতিও চলছে। আপনি জানেন, মাত্র কদিন আগে চীন থেকে একটি গবেষণা বলা হয়েছে এই উৎপত্তি নাকি কোভিড-19 এর বাংলাদেশ সহ ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে। হ্যাঁ,
ফলে ভারত এবং বাংলাদেশ দুই জায়গায় এটা নিয়ে কিন্তু আজকে আসার বিষয় হচ্ছে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তার মানে হচ্ছে আপনি চায়নার কাছ থেকে ভ্যাকসিন নেবেন, অর্থনৈতিক সহযোগিতা নেবেন, উল্টা আমাদের দিকে আঙ্গুল দিয়ে আমাকে দোষারোপ করার চেষ্টা হচ্ছে। এই জায়গায় যদি আমাদের আক্রান্তের সংখ্যা আরো বাড়ে আমরা আরো বিপদগ্রস্ত হব। ফলে নিজের নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং আমাদের ভবিষ্যৎ বংশধর নিরাপত্তার জন্য সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, এবারে 21 রাতের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলে 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক বৈশ্বিক এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি, সামনের দিনগুলোতে সচেতনতা এবং করণীয় জায়গাগুলো নিয়ে আমরা আবার আলোচনায় ফিরতে চাই অধ্যাপক ডক্টর ABM আব্দুল স্যারের কাছে। স্যার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে সচেতনতার কোনো বিকল্প নেই এবং এই যে পরিস্থিতি এখন বৈশ্বিক বা বাংলাদেশের অবস্থান যেটি আমরা বলি না কেন, সামনের দিনগুলোতে যদি অবস্থান আরও খারাপের দিকে যায়, সামাল দেওয়া যাবে কি সেটি নিয়ে অনেক কথা হচ্ছে এবং সম্মিলিত যে আমাদের প্রচেষ্টা, প্ল্যানিং বলি বা আমাদের সার্বিক চিকিৎসা ব্যবস্থার যে অবস্থান সারা বিশ্বেই সীমাবদ্ধতা রয়েছে, আমাদের তো আরও বেশি, সেই জায়গাটা আসলে আমরা সতর্ক আছে কি না? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সবার মধ্যে একটা ভয় রয়েই গেছে, কারণ আমাদের তো অভিজ্ঞতা আগের আছে। একটা কথা সত্য যে আপনি যদি শুরুতে দেখেন আমাদের দেশ কিন্তু প্রথম শনাক্ত হয় 8ই মার্চ 3 জন রোগী, তাই না? চায়নাতে গত বছর ডিসেম্বরে। যাই, প্রথম কথা হলো যে শুরুতে যদি আপনি দেখেন, আমি আমাদের কথা ডাক্তারদের কথাই বলছি, রোগটা তো নতুন, শুধু আমাদের দেশে তো না, সারা পৃথিবীতেই, তাই তো? কারোরই কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, জানা ছিল না, তাই না? চিকিৎসা পদ্ধতি কি, কিতে দিলে কি দিলে ভালো, কিন্তু অনেকের জানা ছিল না। তা আমি মনে করি যে শুরুতে কিন্তু মানুষ যেমন আতঙ্কগ্রস্ত ছিল, ভীত সন্ত্রস্ত ছিল, আমরা যারা চিকিৎসা করি, ডাক্তার, নার্স, আমাদের তো কিছু একটা ভয় থাকাটা তো অস্বাভাবিক নয় মানুষ হিসেবে, তাই না? কারণ আমরা তো জানতাম না, তো অস্বীকার করার কোনো উপায়। শুধু আমরা তো না, অনেক উন্নত দেশ যাদের অর্থ, বিত্ত, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, কোনো কিছু, তারাই কি সব পারে নাই তো? আমেরিকার মতো দেশ, তাই না? ওদের কি কিসের অভাব কিছু তা তো নাই, তাও তো হিমশিম খাচ্ছিল। ইভেন ইটালি, আপনার মনে আছে ওই সময় করে সমানে আক্রান্ত হচ্ছে, মানুষ সমানে বেড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত ইটালির প্রধানমন্ত্রী মানে ফ্রাস্ট্রেশন বলেন আর ডিপ্রেশন বলেন বা ব্যর্থতাই বলেন, কিন্তু এই কথা বলতে আমাদের আকাশের উপরে তাকিয়ে থাকবে, এটা তো সত্য। সুতরাং এগুলো হয়তো মনে করে যে আমরা কেমন করলাম, কি করে বলে, বা আমাদেরও অনেকে কিন্তু ব্লেম দেয়, ডাক্তারদের ব্লেম দেয়, নার্সদের। এই আমাদের রুগী ওই মার্চ এপ্রিলের কথা বলছি, রুগীর কাছে যায় না, গায়ে হাত দেয় না, ওষুধপত্র নার্সরা নাকি ছুঁড়ে দিত বিছানার মধ্যে, এরকম কথাও কিন্তু রয়ে গেছে। খাওয়াটা কাছে গিয়ে দেয় না, ওই দরজার মধ্যে খাওয়া রেখেছে, অনেকেই তো বাথরুমে যেতে পারে না, পড়ে গেছে, মারা গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। এগুলো দুঃখজনক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমরা কিন্তু এই অবস্থা কাটিয়ে উঠছি। আমি মনে করি, আমি চিকিৎসার কথাই বলছি, আমাদের ডাক্তাররা বলেন, নার্সরা বলেন, স্বাস্থ্যকর্মীরা বলেন, আমরা কিন্তু অনেক দক্ষতার চেয়ে, আগের চেয়ে অনেক ভালোভাবে চিকিৎসা দিচ্ছি। আমাদের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমাদের সক্ষমতা, আমাদের অভিজ্ঞতা বা আমাদের বা যাই বলেন জ্ঞান বা লেটেস্ট যত কিছু হচ্ছে করোনার সময়, আমরা কিন্তু মোটামুটি ওই দিক থেকে আমাদের নিজেদের বলতে পারেন যে আমরা নিজেদেরকে ওইভাবে গড়ায় তুলতে পারছি। আমরা কিন্তু চিকিৎসা কিন্তু ভালোভাবে দিচ্ছি। এখন ডাক্তারও কাছে যায়, রোগী নার্সদের কাছে যায়, এবং তারাও হয়তো আগে যে ভয় ভীতিতে ছিল ওইটা কিন্তু আরেকটা নাই তেমন। সেকেন্ড একটা জিনিস দেখেন, ওই সময় আমরা অনেক কিছু জানতাম না যে হাই ফ্লো অক্সিজেন দিতে হলে, আমরা কোনোদিন দেখিও নাই, প্রয়োজনও ছিল না, কিন্তু সেগুলো কিন্তু আমাদের মোটামুটি প্রায় হাসপাতালেই এই সিস্টেমটা কিন্তু চালু আছে। ওষুধপত্র, শুরুতে আরেকটা কমপ্লেন ছিল, এই যে পিপি, আমরা কি করুন এই চাঁদের দেশের মতো যাওয়া লাগবে, এরকম পরে কি আর কেউ পড়তে করি নাই তো কোনোদিন। কমপ্লেইনও ছিল, বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেও কিন্তু এটি ব্যবহার ছিল না, তাই না? ছিল না, বা আমাদের প্রয়োজন হয়নি, করেনি, প্রয়োজন হয় না, আমাদের সেটা অন্য কমপ্লেইন ছিল, নিম্নমানের প্রয়োজনীয় যা এরকম ছিল না, এগুলো কিন্তু এই কিছু, সেগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠছি অনেকটা আর কি। তৃতীয়ত হলো, ওই সময় আমাদের চিকিৎসাও কিন্তু অনেক কিছু জানা ছিল না, রোগ সম্পর্কে অনেক কিছু জানা। শুরুতে আমরা মনে করতাম, এবং আমরাও বলছি, এইটা সর্দি কাশির মতো লোক, গলা ব্যথা, জ্বর, কাশি এগুলো হয়, বুকের মধ্যে নিউমোনিয়া হয়, এই ঠিক। কিন্তু পরে দেখা গেল যে এই করোনা এমন একটা রোগ, শরীরের এমন কোনো অংশ নাই যেন আক্রান্ত না করে। লিভার, কিডনি, হার্ট, লাং, এক একজনের উপসর্গ এক এক রকম, এবং ব্রেন, তাই তো? এগুলো কিন্তু দিন দিন আমরা জানতে পাচ্ছি। সুতরাং এই রোগের লক্ষণগুলো আমরা জানি। আরেকটা পয়েন্ট বলতেই হবে, শুরুতে কোনো মেডিসিন কিন্তু তেমন ছিল, ওষুধপত্র ছিল, যদিও স্পেসিফিক কোনো ড্রাগ কিন্তু এখনো
এই কোভিড-19 থেকে কিন্তু বের হয় নাই। তারপরেও চিকিৎসার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, এবং যে সারা পৃথিবীতে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। যদিও কন্ট্রোভার্সি আছে, তো কন্ট্রোভার্সি হওয়াটা অস্বাভাবিক নয়, কারণ সুনির্দিষ্ট তো চিকিৎসা নাই, সিমটোমেটিক, সাপোর্টিভ, সুতরাং একটা মতভেদ তো হইতেই পারে। কেউ বলে এটা কাজ করে না, কেউ বলে করে, এটা আমরা শুধু বলি না, সারা পৃথিবীতেই। কিন্তু কথাটা হলো এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, রুগী যেন যার দরকার রুগী কিন্তু আমরা দিতে পাচ্ছি। সুতরাং ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের সক্ষমতা অনেকটা অর্জন হয়েই গেছে আর কি, আশা করি। এবং ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় বা দ্বিতীয় ঢেউ আসে বা সংক্রমণ হার বেড়ে যায়, আমরা মনে করি কিন্তু মোকাবেলা করতে পারবো। ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা অধিদপ্তর বলেন, তারা কিন্তু অনেকগুলো হাসপাতাল যেগুলো কোভিড ছিল এগুলো কিন্তু বন্ধ করে দিছে, কারণ রুগীর সংখ্যা কমে গেছিল, এগুলো খালি পড়ে আছে, শুধু ম্যান পাওয়ার মিশে দিয়ে তো লাভ নাই। সুতরাং তারা বন্ধ করে, এটা তো যুক্তিসঙ্গত। আইসোলেশন সেন্টার হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। তবে আমি এটাও মনে করি যে যদি আল্লাহ না করুক ভবিষ্যতে সংক্রমণ হার বেড়েই যায়, হাসপাতাল যেগুলো বন্ধ করা হয়েছে মনে হয় সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন, প্রয়োজনে তারা এগুলো আবার খুলে দিতে পারবে, খুব সময় লাগবে না, 1-2 দিনের মধ্যে কিন্তু এটা খোলা সম্ভব। তাই সেজন্য আমি মনে করি যে আমাদের প্রশাসনিক বলেন বা আমাদের ডাক্তারদের বলেন, যদি ওইরকম কোনো দ্বিতীয় ঢেউ এসে যায়, সংক্রমণ হার বেড়েই যায়, আমরা মনে করি যে মোকাবেলা করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি, আশা করি পারবো আর কি। কারণ আমরা যা যদ্দূর আসছে এখন পর্যন্ত, এটা একটা কথা বলতেই হবে, শুরুতে একটা জিনিস আপনি খেয়াল করবেন, সবগুলো ছিল কিন্তু সরকারি পর্যায়ে, এবং নতুন নতুন হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল কিন্তু এরকম চিকিৎসা হতো না, ভয় সেটা ছিল না, মানে তারা ইচ্ছে করে নয়, ভয় পাইছে, বা অনেক রুগীরাও যায় নাই, তাই না? করোনাতে আবার একটা রুগী হাসপাতালে করোনা ভর্তি করবেন, অন্য রুগী ভর্তি করাও তো ঝুঁকি ছিল, এরকম তো অনেক কারণে। নন করোনা যে রুগীগুলো, করোনা ছাড়া অন্য রুগীগুলো কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করছে, কত হার্টের রোগী, কিডনি, লিভার ধরনের রোগী তো ছিল, তারাও আসলে চিকিৎসাও দেয়া যায়নি, ডাক্তাররা হয়তো বা অনেক ডাক্তার নেসেসারি না হলে করেন নাই, এটা তো সত্য। সেগুলো কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠছি, আমরা সরকারি বলেন এবং অনেক প্রাইভেট হসপিটাল, তারাও কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে চিকিৎসা দিয়ে চলছে, ভালো চিকিৎসা চলছে বলে আমি মনে করি আর কি। সুতরাং হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কারণ এখনও তো অনেক কিছু রিসার্চ পর্যায়ে। তারপরেও আমি বলবো যে আমরা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে, আমরা যদি আল্লাহ না করি ঘটনা ঘটেই যায়, সংক্রমণ হার বেড়ে যায়, আমরা সামাল দিতে পারবো আশা করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এম মঞ্জুরুল ইসলাম আপনার কাছে আবারও ফিরতে চাই, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। যে আলোচনাটি সাম্প্রতিক সময় আবারও ঘুরে ফিরে আসছে, যে আমরা শুরুর দিকটাতে দেখেছি, যদিও স্যার বলছিলেন যে পুরো নতুন একটি মহামারীকে নিয়ে সারা বিশ্বকে আসলে হিমশিম খেতে হয়েছে, আমরা এর বাইরে নয়, কিন্তু এখন যে অবস্থান, সামনের দিনগুলোতে যদি রোগী বেড়ে যায়, সংক্রমণের মাত্রা বেড়ে যায়, মৃত্যুর হার বাড়ে, চিকিৎসা সেবায় সম্মিলিত প্রচেষ্টা আমরা দেখেছি যে দোষারোপের জায়গাটি বাংলাদেশে অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব আসলে নয় এটি, পুরো সবাইকে আসলে আমাদের সম্পৃক্ত হতে হবে। প্রত্যেকটি নাগরিকের যেমন দায়িত্ব রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, চিকিৎসক সমাজ রয়েছে, আইন শৃঙ্খলা, সকলেরই দায়িত্ব রয়েছে। সেই জায়গাটায় আগাম প্রস্তুতি আমরা নিচ্ছি কিনা, বা সেই জায়গায় আপনার প্রত্যাশা কি থাকবে? আমার প্রত্যাশা আমরা যে কোনো ভাবে হোক সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে। তবে আমি অধ্যাপক আব্দুল্লাহ সাহেবের সাথে পুনরুক্তি করতে চাই, একমত হয়ে, যে আমাদের জ্ঞান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে এই বিষয়ে, আমাদের বলতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী যারা, সকলের আমাদের ইকুইপমেন্ট বেড়েছে। আমাদের একটি আইসিইউ, মানে অল্প গোটা কয়েক হাতে গোনা আইসিইউ থেকে শুরু করে আমরা এখন 5 শতাধিক আইসিইউর সন্ধান অন্তত পাই। আমাদের টেস্ট সেন্টার 1টি থেকে শতাধিক, 100-র মতো হয়েছে। আমাদের হাসপাতাল বেড বেড়েছে, কোভিড এর জন্য স্পেশালাইজ এবং কোভিড এর বাইরেও। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা এখন, যেটা উনি স্যার বললেন যে হ্যাঁ, আমরা শুরুর দিকে পিপিই কিভাবে পড়তে হয়, কিভাবে খুলতে হয়, চিকিৎসকরাই জানতেন না। আবার আমরা এমন ধারণা ছিল, আমাদের সংবাদকর্মী সহ ট্রাফিক সার্জন, ট্রাফিক পুলিশ সকলে মিলে পিপিএ পরে বসে থাকতেন। কিন্তু পরবর্তীতে জানলাম যে না, একেবারে রোগীর কাছে না গেলে পরে ওই পিপি পরার দরকার নাই, অর্থাৎ সেখানে মিসইউজ হয়েছে। যেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি পিপি এর বদলে মানে গার্বেজ ব্যাগ পরে অনেকে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। এর পাশাপাশি তার মানে অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেকখানি এগিয়ে এসেছি, কিন্তু আমাদের বিপরীতে যে মহামারীর যে সংক্রমণ ব্যাধিটি, সে কিন্তু দুর্গম গতিতে এগিয়ে চলছে। স্যার যেটা বললেন যে আসতে পারে, আমরা কিন্তু গণমাধ্যমের যে তথ্য, এটা কিন্তু সত্য যে মার্চ এপ্রিলের দিকে যেমন করে বাড়ছিল, এর মধ্যে কমে গিয়ে এখন কিন্তু আবার বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনের পরিসংখ্যান কিন্তু এটা নিশ্চিত বলে। এটাকে আপনি দ্বিতীয় ঢেউ বলেন আর 1.5 গুণের ঢেউ বলেন, ঢেউ একটা শুরু হয়েছে, এটা বুঝতে পারি।
তবে 3টা বাস্তবতা আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের নাগরিকদের। একটি হচ্ছে যে আপনার কাছে যত অর্থই থাকুক, আপনি যত অর্থের বৃত্তের মালিকই হন না কেন, বাংলাদেশের সকল চিকিৎসা দিয়েও আপনার জীবন রক্ষা করা সম্ভব না। এর প্রমাণ কিন্তু আমরা যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব সহ এরকম অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক বড় সম্ভ্রান্ত মানুষের, যাদের সকল চিকিৎসককে জড়ো করেও তাদের বাঁচানো যায় না। আরেকটা অনেকের ধারণা যে আমার বয়স 50-এর নিচে, তাহলে হয়তো আমি বেঁচে যাব। নিহত যারা মারা গেছে তাদের মধ্যে বয়স্ক লোক বেশি, কিন্তু একেবারে শিশু কিশোর মারা গেছে এরকম সংখ্যাও কিন্তু আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। তার মানে বয়সের কারণে আপনি বেঁচে যাবেন এমন কোনো সুযোগ নাই। আর এটা অসাম্প্রদায়িক রোগ। এটা হচ্ছে এমন না যে আমি ধর্ম মানি বলে আমার মানে আক্রমণ কম হবে, ধর্ম কম মানি বলে বেশি হবে। তার মানে ধর্ম, বর্ণ, গোত্র, বয়স নির্বিশেষে সকলকে আক্রান্ত করে। সবশেষ হলো প্রভাবশালী ব্যক্তি। তার মানে আমার সাথে আব্দুল্লাহ স্যারের সম্পর্ক ভালো, উনি আমাকে ভালো একটা বেড দিয়ে দিলে আমি বেঁচে যাব, এরও কোনো নিশ্চয়তা নাই। তার কারণ সিএমএইচ থেকে বর্তমান সরকারের দায়িত্বশীল মন্ত্রী তারাও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সকল চিকিৎসার ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে, এখানে এবং দেশের বাইরেও। তার মানে হচ্ছে আমাদের নাগরিকদেরকে এটা বুঝতে হবে যে আমার নিরাপত্তার জন্য আমি যদি শুরুতে ব্যবস্থা না নেই, সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েও আমার জীবনকে রক্ষা করতে পারবে, এর নিশ্চয়তা নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। আমরা যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সেটা দোকান হোক, সেটা টেলিভিশন অফিস হোক, সেটা ব্যাংক বিমা হোক, সেটা বড় প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানকে উদ্যোগ নিতে হবে, সমাজকে উদ্যোগ নিতে হবে, রাষ্ট্র তো উদ্যোগ নিচ্ছেই। এর মধ্যে আমি বলবো যে রাষ্ট্রের এই মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মীরা কিন্তু পরিশ্রম করছেন, অনেকেই পরিশ্রম করছেন। এর পাশাপাশি আমরা যখন দেখি ব্যাংকের পরীক্ষার নামে শত শত লোক একত্রিত হচ্ছে, কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচির নামে অনেক কর্মীরা একত্রিত হচ্ছে, অথবা বিভিন্ন ধর্মীয় সভার নামে একত্রিত হচ্ছে, তখন কিন্তু আমরা বিভ্রান্ত হই। ফলে সকলকে যার যার জায়গায় দায়িত্বটুকু পালন করতে হবে, নিজেকে সুরক্ষার জন্য, সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য, সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি স্যার। আলোচনার শেষে এসে আমরা অবশ্যই আবারও জোর দিতে চাই যে স্বাস্থ্যবিধিগুলো মানার জন্য সরকার বারবার বলছেন, ভ্যাকসিন আসবে, ভালো করবে, খারাপ করবে, নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবং এই যে ভ্যাকসিন আসলে কারা প্রায়োরিটি পাবে, যার আমরা দেখছি যে কারা কারা প্রায়োরিটি পাবে সরকার বলছেন, তো তাদের মধ্যে আসলে সবার প্রয়োজন আছে কিনা, বা তাদেরকে না দিয়ে যারা অনেক বেশি প্রয়োজন তাদেরকে দেওয়া যায় কিনা, এগুলো নিয়ে অনেক মতবিভেদ রয়েছে। সেই জায়গায় আলোচনা দিয়ে যদি আলোচনা শেষ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে জনাব মজনুল ইসলাম যে কথাটা বললেন, এই দিক থেকে করোনা তো আর বাছ বিচার করবে না। মানে টপ লেভেল থেকে শুরু করলে সমাজের এমন কোনো লোক নাই যে তার ছুবল না মারবে, তাই না? সে দেখবে না কে কি, তাই তো? মানে এই দিক থেকে আমি বলি যে সে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যাকে পাবে সেভাবেই সে আক্রান্ত করবে। এই ব্যাপারে করোনা মনে হয় সবচেয়ে বোধহয় সাম্যবাদী, সে আর বাদ বিচার করে ধরবে না। সুতরাং আমাদেরকে প্রতিকার প্রতিরোধ এই ব্যাপারেই কিন্তু সচেতন হইতে, কারণ যাতে না হয়, যে কোনো রোগের বেলায় তো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো আমরা বলি। সুতরাং প্রতিরোধমূলক ব্যবস্থা এটি কিন্তু নিতে হবে। তার জন্য যে 3টা কথা আমি বলছি, এই কটা করলেই যদি আমরা করতে পারি, মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা এবং শারীরিক দূরত্ব, ভালো। আপনার কথাতে আমি আবার আসি, ভ্যাকসিনের কথা যেটা বললেন, হ্যাঁ আমরা তো আশাবাদী, আশায় বুক বেঁধে আছি ভ্যাকসিনে আসবে, কিন্তু ওইটাই সব কিছু নয়। ভ্যাকসিন এটা যেন আমরা মনে রাখি, ভ্যাকসিন আসুক আমরা নিব, তারপরেও কিন্তু আমাকে স্বাস্থ্যবিধির ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। যেটা বলেন যে ভ্যাকসিন যে আসলে আমরা কাকে দিব, কিভাবে দিব, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। যেহেতু একসাথে আমাদের দেশে 17 কোটি লোকের তো দেওয়া সম্ভব না, প্রত্যেকটা লোকের 2টা ডোজ লাগবে। যে 17 কোটি লোক যদি আমরা একবার দিলে 34 কোটি ডোজ লাগবে। দুনিয়ার কেউ তো পারবে না, পর্যায়ক্রম হবে, তাই না? স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হবে। সেই জন্য আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনগুলো দিতে, প্রায়োরিটি কাকে আগে দেওয়া উচিত, এই সম্বন্ধে আমি বিভিন্ন সময় একটা কথা বলছি। আমাদের অগ্রাধিকারগুলো এখনই বোধহয় করে রাখা উচিত। যেমন আমি মনে করছি যারা ফ্রন্টলাইন ফাইটার, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আদার মানে স্বাস্থ্যকর্মী যারা সর্বস্তরের হাসপাতালে যারা কাছে, তাদেরকে ফ্রন্টলাইন ফাইটার তাদেরকে আগে দিতে হবে সবাই। এবং ডাক্তার শুধু না, ডাক্তার ফ্যামিলিদের দেওয়া উচিত।
কারণ ডাক্তার তো চিকিৎসকের আবার ঘরে যাবে, তো তার ফ্যামিলির মধ্যে যেন না ছড়াতে পারে। সুতরাং এই একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ আমি একটা বলছি যে নিরাপত্তা কর্মী যারা আছেন, না পুলিশ, তাদেরকে তো বিভিন্ন কারণে যেতে হচ্ছে সরকারের স্বার্থে, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকেও দিতে হবে। তৃতীয় আমি মনে করি আমাদের সাংবাদিক ভাই যারা আছে, সংবাদপত্র কর্মী যারা, সব প্রিন্ট অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তো সংবাদ কালেক্ট করতে হয়। এবং শুধু তাই না, সংবাদ কালেক্ট করছে, প্রচার করতেছে, এবং তারা জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত তো প্রচার প্রচার চালাচ্ছে। সুতরাং তারাও কিন্তু আমি মনে করি সাংবাদিক ভাইদের দেওয়া উচিত। লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো যারা ঝুঁকি বেশি যাদের মধ্যে, যেমন যারা বয়স্ক লোক, যদিও যে কারোর আক্রান্ত হয় তারপরে বয়স্কদের ঝুঁকিটা বেশি, যারা অন্য রোগে আক্রান্ত আছে, কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সার, লিভার, তারাও কিন্তু তাদের সংক্রমণের ঝুঁকিও বেশি, মৃত্যুর ঝুঁকিও বেশি। এই একটা গ্রুপ বোধহয় আমার মনে লিস্ট করা রাখা দরকার। শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। তাদেরকে দিয়ে পর্যায়ক্রমে সারা দেশের মানুষকে আমাদেরকে দিতে হবে। এগুলো আমরা এখন যদি একটা লিস্ট করে রাখতে পারি, প্ল্যানিং যদি আমাদের থাকে, পারি, মানে ফ্রেমওয়ার্ক বা প্ল্যানিং যাই বলেন, তাহলে ভ্যাকসিন আসলে যেন আবার বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। এইভাবে দিলে তাহলে আশা করি সুশৃঙ্খল ভাবে কিন্তু আমাদের ধাপে ধাপে আমরা পেয়ে যাব, জনগণ আস্তে আস্তে সবাই পাবে। তবে হয়তো সময় লাগবে, কিন্তু আমাদের কাজগুলো, বেসলাইন কাজগুলো আমাদের বোধহয় করে আগেই করে রাখা উচিত। যে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আমরা সব শেষে আবারও বলতে চাই যে প্রতিরোধের জায়গাটি আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক বা আমরা জোর করে আসলে এককভাবে আসলে এটি মোকাবেলা করা সম্ভব নয়। মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। যতই ভ্যাকসিন আসুক না আসুক, সেই জায়গায় অবশ্যই আমরা প্রত্যাশা রাখবো। তবে আমরা আবারও যাওয়ার আগে সবার কাছে প্রত্যাশা রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সতর্ক থাকবেন। আমরা সকলে মিলে যদি প্রচেষ্টা চালাই, অবশ্যই এই জায়গাটা থেকে আমরা উত্তরণের দিকে হাঁটতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ সাহেব, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এফএল 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।